2019 সালের 22শে ডিসেম্বর ডাকসুতে যখন আমরা ঠিক এই আমার রুমে বিশেষ করে আমরা হামলার শিকার হয়েছিলাম, সেই সময়ে মানে এখন তো আসলে অনেক বিপ্লবী স্পিরিটের মানুষ আমরা দেখি, অনেক প্রতিবাদী মানুষ দেখি, কতজনে নিজেকে কতভাবে জাহির করে, কিংবা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা জানবেন এই পট পরিবর্তনের পরে কতজন কত ধরনের পদোন্নতি প্রমোশন বাগিয়ে নিয়েছেন, তদবির করে নিয়েছেন। কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন, কেউ প্রক্টর হয়েছেন, কেউ পিএসসির মেম্বার, বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে গিয়েছেন। হ্যাঁ, যারা গিয়েছেন তারা অনেকে যোগ্য, আমরা বিশ্বাস করি যোগ্যতম মানুষগুলো যোগ্য স্থানে থাকবে। আবার অনেকে নিজেরা আগেরা মনে বঞ্চিত ছিলেন ফ্যাসিস্টের সময়, ওইটাকে সামনে এনে অনেকে এই পদোন্নতি গিয়েছেন। তো এটা বলছি এই কারণে যে সেই সময় খুব কম শিক্ষকদের কিংবা অন্যান্য কর্মকর্তা কর্মচারী থেকে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে আমরা খুব কম মানুষকে পেয়েছি যারা সাহস করে কথা বলতেন। নুসরাত ফরিদী স্যার তার মধ্যে একজন, যে সবসময় আমরা বিভিন্ন প্রোগ্রামে 2-4 জন শিক্ষক যাদেরকে পেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আসিফ নজরুল স্যার, তানজিম স্যার, নুসরাত ফরিদী স্যার, সামিনা লুৎফা ম্যাম, এই 4 জন। তারপরে ওই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমার ডিপার্টমেন্টের একজন টিচার, আমরা জানতাম খুব নরমটর মানুষ, ভদ্র, মানে খুব এই সমস্ত পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নাই, বাট ওই ঘটনায় দেখলাম যে ম্যাডামের একটা তাসনিম সিরাজ মাহবুব ম্যাম, তো ওনার একটা শক্তিশালী ভূমিকা, এবং ওই থেকে উনি বোধহয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সাথে খুব ইনভলভ আছেন এবং বিভিন্ন ইস্যুতে তিনি নিয়মিতভাবে কথা বলেন বা একটা অবস্থান ব্যক্ত করেন। এটা আমার কাছে ভালো লাগছে। আমি যেটা মনে করি, আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে খুব কম সাহিত্য পড়ছি, কারণ আসলে আমরা তো ওই নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে হওয়ায় আমাদের টার্গেট থাকে আগে একটা জব ভালো। তো সাহিত্য তো শখ করে পড়তে যায়নি, ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স ছিল, বিশ্ববিদ্যালয়ে ইংলিশ পড়লে একটু বিসিএসে ভালো করা যাবে, ওই টেন্ডেন্সি বা চিন্তা থেকে আসলে ইংলিশ সাবজেক্ট চুজ করা। তো সেখানে আমি মনে করি আমার মধ্যে যতটুকু প্রতিবাদী চেতনা, এই যে আমার ডিপার্টমেন্টের ন্যূনতম যে পড়াশোনাটুকু আমি করেছি, সেইটা আমাকে আসলে তাড়িত করেছে। যেই কারণেই ওই কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে ডাকসু নির্বাচন এবং ধারাবাহিকভাবে এই আন্দোলন সংগ্রামের আসলে মধ্যে ছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে দুটো কারণ, একটা ডাকসুর বিষয়, এইটা তো একেবারে আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং ডাকসুতে প্রোগ্রাম তো দূরের কথা, ডাকসুতেই বোধহয় আমার ওই ডাকসু হামলার পরে আর বোধহয় ওইভাবে খুব বেশি ফ্রিকুয়েন্ট যাতায়াত ছিল না। এমনকি আমার রুমে আমার কিছু কাগজপত্র ছিল, সেটা বোধহয় নিতেও আমার আশা হয়নি, কারণ হচ্ছে তারপরে কোভিড চলে আসছে, আর আসলে পরিস্থিতিটা এত প্রতিকূল ছিল। তো অনেক বছর পরে আর কি ডাকসুতে, এখন আমার রুমে যদি তালা না ভাঙে তাহলে আমার দেওয়া তালাতেই ওইখানে কিছু কাগজপত্র আছে, এবং আমার সার্টিফিকেটের বিষয় একটা ফাইল ছিল, ওই হামলাতেই বোধহয় হারিয়ে গেছে। আমি সার্টিফিকেটটা এখন পর্যন্ত তুলি নাই, প্রয়োজন পরে নাই কোনো কারণে, যে কারণে আমি এখন পর্যন্ত তুলি নাই। এবং সেই হামলার ভুক্তভোগী সাক্ষী এখানে 2-4 জন থাকতে, ইয়ামিনকে আসছে, আচ্ছা বিনিয়ামিন আছে, আরমানও শুরু থেকেই এই অ্যাক্টিভিটিস সবসময় ছিল, এবং বেনজির আপুরা তো বের হয়ে গেছে, স্যার তো আছেন। সেটা বলছি যে আজকে স্যারকে পাবো এখানে এই জন্য আসা, যে স্যার হচ্ছে একটা ওই সময় স্ট্যাটাস দিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে, যে শিক্ষকরা বা প্রক্টর এত নীরব। সম্ভবত শিক্ষকদের মধ্যে স্যার একাই বোধহয় একটু এইদিকে এগিয়ে আসছিলেন, তখন আমাদের হসপিটাল নেওয়ার ক্ষেত্রে স্যার একটা ভূমিকা ছিল। তো আজকে ভাবছি প্রোগ্রামেও পাবো, একটু দেখা হবে, অনেকগুলো কারণে এই প্রোগ্রামের কাছে। তো যাই হোক, এটা কিছু কথা বললাম, পুরানো কথা, স্মৃতিচারণ। এবার মূল আলোচনার ইস্যুতে কিছু কথা বলতে চাই, যে ডাকসুর ক্ষমতা বা গঠনতন্ত্রের ক্ষমতা আসলে কতটুকু, সেটা একটা আলোচনার বিষয়, অনেকের জানার আগ্রহ। সামনে ডাকসু নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচনটা হওয়া দরকার ছিল আমি মনে করি আরও আগে, এত লেট কেন হবে? এরকম একটা অভ্যুত্থানের পরে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 71-এ যেটা বলে একটা দেশকে স্বাধীন করে ফেললো, 90-এ একটা সামরিক স্বৈরশাসনের উচ্ছেদ করলো, 2007 সালে যদি আমরা দেখি 111-এরও প্রথম এই সামরিক স্বৈর শাসকদের বিরুদ্ধে আঘাতটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল, এবং সর্বশেষ জুলাই। অবশ্যই সারা বাংলাদেশের ছাত্র তরুণদের স্যাক্রিফাইস আছে, কিন্তু লিডারশিপটা বিভিন্ন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তার নিজের নেতৃত্ব সৃষ্টির জায়গা ছাত্রদের বা তরুণদের, যেই যে সবসময় বলা হচ্ছে ডাকসু, সেই ছাত্র সংসদ নির্বাচনটা যদি বন্ধ থাকে, যেটা অনেকে বলে যে 90-এর পরে 28 বছর বন্ধ ছিল ডাকসু, 19 সালে তার তালাটা খুলেছিল, আবার এমন একটা তালা মারা হয়েছে যে 19 থেকে আজকে পর্যন্ত আর সেই তালা খোলা হয়নি। তো এখন এই প্রশাসন
ডাকসু আয়োজনের মোটামুটি একটা প্রস্তুতির দিকে যাচ্ছে। সেখানে গঠনতন্ত্র সংশোধন সহ বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে যে আলোচনা হয়েছে, সেখানে আপনারা আমি পত্রপত্রিকায় দেখেছি বা আমাদের সাথে একটা মতামত দিয়েছে, সেইখানে আমার অভিমতটা ব্যক্ত করেছি। প্রথমে একটা প্রশ্ন কিংবা অভিমত অনেকের আছে যে ডাকসুতে কেন সভাপতি ভাইস চ্যান্সেলর থাকবেন, এই পদটা ছাত্রদের থাকা উচিত। আপনাদের মতের সাথে মানে বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করে বলবো যে আমাদের দেশের কালচারে কিংবা আমাদের দেশের অবস্থার প্রেক্ষাপটে আমার ব্যক্তিগত মত হচ্ছে ডাকসুতে যে দুটো পদ শিক্ষকদের রয়েছে, একটা হচ্ছে কোষাধ্যক্ষ আর একটা হচ্ছে আপনার এই সভাপতির পদটা, এই দুটো পদ শিক্ষকদের মধ্যে বোধহয় থাকলে ডাকসু কিংবা ছাত্র সংসদের ফাংশনিংয়ে ভালো হবে। যেমন ধরেন 2019-এ 28 বছর পরে নির্বাচন হওয়ার পরে আমরা কি দেখেছি যে ডাকসুতে ছাত্রলীগ যে প্রক্রিয়াই হোক না কেন, ডাকাতি করে, ছিনতাই করে কিংবা ম্যানিপুলেট করে তাদের 23 জন ছিল, আর 2 জন ছিলাম আমি এবং আক্তার। তো ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে ভিপি উইল বি দ্য চিফ এক্সিকিউটিভ অফ অফিস, মানে প্রধান নির্বাহী। সো স্বাভাবিকভাবে কোনো সিদ্ধান্তে প্রধান নির্বাহীর একটা অনুমোদন কিংবা মতামত ছাড়া হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা দেখেছি ডাকসুতে আমাদের সময় যে 89 লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ছিল, তারপর আরো বাইরের বিভিন্ন প্রোগ্রামে স্পন্সর আনা হয়েছিল অনেকগুলো। অনেক ক্ষেত্রে আসলে যখন আমার আলোচনাগুলো করা হলো, যখন আমার মনে হচ্ছে একটা সেমিনার করার জন্য আপনার 1.5 লাখ টাকা খরচ হবে, সেইটা যখন আলোচনা হচ্ছে তখন সে সেমিনারের বক্তা বিশ্ববিদ্যালয়ের টিচার, তাহলে তাকে ওইভাবে কোনো সম্মানই দেওয়া লাগবে না। কারণ কি ডাকসুতে স্পিকার হিসেবে আসা অনেকে তার সম্মান বোধ করে, এখানে ওই পেমেন্টে কেউ আসবে না। একটা সেমিনারের বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, হল রুম হচ্ছে আমাদের আইএমএল যে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজের, ওইটাও ফ্রি, তাহলে আমার 1.5 লাখ টাকা কেন খরচ হবে? তো এটা নিয়ে যখন আমি প্রশ্ন তুললাম যে এইটার জন্য কেন এই বরাদ্দ, একটা সেমিনারের জন্য কেন খরচ করবো আমরা এই টাকাটা হলে কিংবা ছাত্রদের কোনো কল্যাণে আমরা কাজ করতে পারি, সেমিনারে তো এই টাকা খরচ করার কথা না। সর্বোচ্চ যারা আসবে বক্তা কিংবা যদি অতিথি থেকে তাদেরকে একটু চা নাস্তা খাওয়াতে পারি। তো ওই একটা ঘটনার কারণে আর কোনো বাজেট আমার সাথে আলোচনা করে না, তার সাথে আলোচনা করলে আমরা কাজ করতে পারবো না। সে তখন যারা ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছিল তারা এরকম একটা আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছিল যে তাদের কাজে আমি বাধার সৃষ্টি করবো। ওখানে তারা আমার সাথে কোনো আলোচনা করেনি, দেখলাম যে টাকা তারা উঠাচ্ছে। তখন আমি কোষাধ্যক্ষ ছিলেন যে শিবলি রুবাইদুল ইসলাম স্যার, ওনাকে বললাম, এবং সভাপতি আমাদের আখতারুজ্জামান স্যার ডিসি ছিলেন, ওনাকে বললাম যে স্যার এত আমাদের সাথে আলাপ আলোচনা, আমরা যে একটা প্রোগ্রামে বাজেট খরচ করবো ওইটা নিয়ে ন্যূনতম আমাদের মধ্যে একটু আলোচনা হওয়া দরকার, এবং ওইখানে এটা ডিসিশন হবে। তাহলে ডিসিশন ছাড়া আপনি কিংবা আপনি কোষাধ্যক্ষকে বলে দিয়েছেন যে ওরা যেভাবে টাকা উইথড্র করে খরচ করবে ওইটা তো ব্যক্তিগতভাবে মিসইউজ হবে, নিজের মতো করে অনেকে খরচ করবে। তখন স্যার বলছে বাবা তুমি ওদের সাথে মিলে ঝিলে পারলে কিছু করো, না তুমি পারবা না, ওরা 23 জন তোমরা 2 জন কি করবা? যদি স্যারের সভাপতির যদি এই ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আমি আর কি করবো? তখন আমি তো দেখতেছি কার্যত আমি যদি নাও বলি এই কোষাধ্যক্ষ তো ছেড়ে দিচ্ছেন, ওটা প্রধান নির্বাহীরা কাগজে কলমে কোনো জায়গায় সিগনেচার প্রয়োজন হলে ওনারা ডোন্ট কেয়ার করতেছে। আবার তারা বলছে আমরা সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে আমরা এটা করব। তখন আমি বলছি যে কিছু মিটিংয়ে আমি তাহলে বলছি যে তাহলে আমার মিটিং অংশ নিয়ে কিলাম, মিটিংয়ে আমি অংশ নিব না। তারপরে আবার আসলে ওইরকম একটা পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি যে যেমন তাহলে ডাকসুর দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি আমাদের 2 একজন শিক্ষক কিংবা 2 একজন অ্যাক্টিভিস্ট কিংবা আমাদেরকে যারা সহযোগিতা করেছে, নির্বাচনের পরে আমি একটু আলাপ করলাম যে আমরা এই সময় তাহলে ডাকসুতে দায়িত্ব নিব কি নিব না। আমাদের যারা একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাদের অনেকের মতামত ছিল যে ডাকসু আমরা বর্জন করবো এই ডাকসু। তখন বিভিন্ন আলাপ আলোচনার প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে যে ডাকসু যদি বর্জন করি খুব বেশি কিছু হবে না, 1 মাস কিংবা 15 দিন আলোচনা লেখালেখি, তারপর আর কিছু হবে না। কারণ কি ওই সময়ের প্রেক্ষাপটে আমরা অতটা ছাত্রদের মধ্যে আন্দোলনমুখী কিংবা প্রতিবাদী চেতনা আমরা দেখি নাই যে আমরা বর্জন করে একটা আন্দোলন করে আবার একটা ডাকসু আমরা আদায় করতে পারবো। তাহলে এটা থেমেই যাবে 28 বছরের মধ্যে, এবং এতে যারা এতদিন ডাকসু দেয় নাই, বিশেষ করে পাওয়ার পার্টি সরকার, তাদেরই বেনিফিটেড হবে। তার চেয়ে বরং এইখানে দায়িত্ব নিয়ে প্রাতিষ্ঠানিক অবস্থান কিংবা পরিচিতিটাকে প্রপার ইউটিলাইজ করে ছাত্রদেরকে সংগঠিত করা কিংবা বিভিন্ন ইস্যুতে আমরা যতটুকু কথা বলে একটা পরিবেশ তৈরি করতে পারি, আমরা সেই দিকে আনবো। সেই বিবেচনায় আমরা তখন দায়িত্ব নিলাম। তো তখন ওই একইভাবে যে বাজেট খরচে যখন এই ধরনের একটা প্রবলেম হচ্ছে, তখন আমি মিটিংয়ে
দু একটা মিটিংয়ে অংশ নেয়ও নেই, বাট তারা সব ধরনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কারণ বিশেষ করে সভাপতি ভাইস চ্যান্সেলর তো ওই লাইনের লোক, এটা তো বুঝছেন, ওই সময় কোষাধ্যক্ষ ওই লাইনের লোক। তো যেই কারণে আর কোনো বাজেটে কার্যত আমার আর কোনো অনুমতির আসলে তাদের প্রয়োজন পড়ে নাই। আমার একটা ব্যক্তিগত বাজেট দিয়েছিল 5 লাখ, বিপিজিএস এর সুনির্দিষ্ট কোনো বাজেট নেই, বাজেট সম্পাদকদের আর সদস্যদের কোনো বাজেট নেই। তখন আমরা ওই সময় আলাপ করে যে একজন সম্পাদকের বিপরীতে একজন সদস্যকে ডেপুটি হিসেবে যে তারা তার কাজে সহযোগিতা করবে ওইভাবে অ্যাপয়েন্টেড করেছিলাম, এবং সদস্য ওই সম্পাদকের যে যার ডেপুটি তার থেকে কিছু বাজেটে সে যদি কাজ করতে চায় ওইখান থেকে কিছু বাজেট সেই নিবে, এরকম ভাবে। তো সেই দিক থেকে আমার যে 5 লাখ টাকার বাজেট ছিল আমি ওইটা ইচ্ছা করেই ওইটা উইথড্র করে নিই, কারণ ওই বাজেটটা ছিল বলতে গেলে আপনার ধরেন ওই চা নাস্তা খাওয়ার মতো। তো আমি এটা আমার একটা এক্সাম্পল রাখতে চেয়েছিলাম যে আমি ডাকসুতে চা নাস্তা 1 টাকাও খাই নাই, বিশ্ববিদ্যালয়ের বা ছাত্রদের টাকাটা ঠিক আছে আমি এটা খরচ করি নাই। তো এই কারণে, কারণ কি আমি যদি ধরেন 2 লাখ টাকাও খরচ করতাম তখন আগে প্রশ্ন 2 লাখ টাকা ভিপি 1 বছরের চা বিস্কিট খাইয়া মধুর ক্যান্টিনে বিল দিয়া উড়াই দিল, কিংবা ছাত্রদের জন্য কাজ না করে, বা নানা ধরনের কোশ্চেন আসবে। যে কারণে আমি ভেবেছি এটা যদি একেবারেই ব্যক্তিগত এক্সপেন্ডিচার বেস এটা বাজেটটা দেওয়া হয়েছে, আমি এটা খরচ করবো না, তো আমি আর ওইটা খরচ করি নাই। তারপর তো প্যান্ডেমিকের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। তারপরে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এটা আপনার বিজ্ঞানের যেটা আর কি, যেটা হলো অটোফেজ দশার মতো, এটা অটো আপনার আত্মীকরণের মতো এটা ডিজলভ হয়ে গেছে। কারণ ডাকসুর গঠনতন্ত্র ছিল যে 90 দিনের পরে এটা অটো ডিজলভ হয়ে যাবে, সেক্ষেত্রে তো আর মুখোমুখি অবস্থান ছিল। যেমন আমি স্পেশাল যে আপনার একটা আপনার সমাবর্তন করেছিল ওইখানে আমি অংশ নিয়ে আমি বলেছিলাম যে আমি এখন ডাকসুতে সিনেটে আমি ছাত্র প্রতিনিধিত্ব হিসেবে আমি প্রতিনিধিত্ব করি না, কারণ আমি মনে করি ডাকসু ডিজলভ হয়েছে, আরেকটা নতুন ডাকসু হোক, তাদের নির্বাচিত প্রতিনিধি তারা সিনেটে যাবে, তারা প্রতিনিধিত্ব করবে। সুতরাং ওই জায়গা থেকে কিন্তু আমি স্পেশাল সিনেটেও আমি অংশগ্রহণ করি নাই। এখন সভাপতির পদটা নিয়ে যেটা বা কোষাধ্যক্ষে যেটা অনেকে মনে করছে এটা ভালো চিন্তা, কিন্তু ওই যে বললাম ধরেন এখন বিশ্ববিদ্যালয় বা দেশের পরিস্থিতি এক ধরনের, 6 মাস কিংবা 1 বছরের পরে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে বাংলাদেশের আমাদের মনে হয় না যে একেবারেই আমরা রাতারাতি খুব বড় ধরনের পরিবর্তনের দিকে যেতে পারবো। সেই ক্ষেত্রে দেখা যাবে আবার কোনো ছাত্র সংগঠনের আধিপত্য থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রশাসনের ন্যূনতম ইনভলভমেন্ট ছাড়া ডাকসুকে ফাংশন করা মুশকিল হয়ে যাবে। অন্তত শিক্ষকরা থাকলে কিছুটাও ধরেন শিক্ষক ওই সুবাদে সে চিন্তা করবে যে আমার সামনে একটা অঘটন ঘটলে সে দায়িত্বে থাকলে তার একটা ইমেজ কিংবা তার একটা দায়ের বিষয় নানান কারণে আমার মনে হয় যে কিছুটা একটু সবাইকে নিয়ে কিভাবে এটাকে ফাংশন করা যায় ওইরকম একটা চিন্তা করবে। আর ওই যে বাজেটের ক্ষেত্রে এখন ধরেন জিএস কিংবা ওই সংখ্যাগরিষ্ঠ আগের ডাকস ওই 19-এর ডাকসুর মধ্যে যেরকম হয় আমরা 15 জন আমরা যেটা বলবো ওইটাই বাজেট ওইভাবে পাস হবে। তো সেই ক্ষেত্রে তো বিপরীত পক্ষ থেকে 2-1 জন কিংবা স্বতন্ত্রভাবে 2-1 জন উইন করে আসলে সে কাজই করতে পারবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ওই কারণে আমার মনে হয় যে এই দুটো পদে শিক্ষকদের থাকলে অনেক ধরনের সুবিধা আছে একটা ফাংশনিং এর ক্ষেত্রে। দ্বিতীয়ত ধরেন আপনি একটা ইভেন্ট করবেন, সেই ইভেন্টে একটা স্পন্সর করার ক্ষেত্রে একজন শিক্ষক ইনভলভমেন্ট থাকলে মানে এটার কি বলবেন, এটা প্রায়োগিক দিকের কথা বলছে আর কি, যে সেখানে একটু ভালো সাপোর্ট পাওয়া যাবে। মানে দুটো দিকের কথাই বলা, একটা ফাংশনিং এর ক্ষেত্রে কিংবা ব্যালেন্স করার জন্য আবার একটা প্রায়োগিক দিক চিন্তা ভাবনা করেও এই দুটো জায়গায় আমার মনে হয় যে এই দুটো পদে থাকলে ভালো হয়। আর গঠনতন্ত্রে ভিপিকে কিংবা অন্যান্য স্পেসিফিকভাবে তো কাউকে ওইভাবে আসলে খুব বেশি এম্পাওয়ার করার বিষয় এখানে নাই। একটা বছর ছাত্রদের প্রতিনিধি, এইখানে তো আসলে আপনার খুব বেশি পাওয়ার প্র্যাকটিসেরও কিছু নাই। আপনি ছাত্রদের একজন প্রতিনিধি, আপনার এই বিশ্ববিদ্যালয় বা হলগুলোর ছাত্র সংসদের প্রতিনিধি হয়ে তাদের কি কাজ হতে পারে? তাদের কাজ হতে পারে হলের প্রতিনিধিদের হল রিলেটেড শিক্ষার্থীদের কি আসলে সুবিধা অসুবিধা, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা হলের প্রশাসনের সাথে তারা একটা মাধ্যম হিসেবে কাজ করে ছাত্রদের জন্য কতটুকু কাজ করতে পারে, ঠিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে এইটা। পাশাপাশি এর মাধ্যমে ছাত্রদের একটা নেতৃত্বের বিকাশ কিংবা নেতৃত্ব দেওয়ার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সমস্ত আলোচনাগুলো পত্রপত্রিকায় দেখি বা বিভিন্নভাবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন কিংবা আমলা তৈরিতে কন্ট্রিবিউশন, ওই সেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কিংবা বিশ্ব পরিমণ্ডলে একাডেমিক আছে অনেকখানি, কিন্তু ওই পলিটিক্যাল কন্ট্রিবিউশন বিবেচনায় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য বিবেচনা যেটা মানুষ এক্সপেক্ট করে ওই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে।
তাহলে ধরেন এখানে ছাত্র সংসদ কিংবা হল সংসদ থাকলে তাদের প্রতিনিধিরা কি করতে পারে? যেমন আমি ভিপি থাকা অবস্থায় তখন আমাদের ক্যামব্রিজের স্টুডেন্ট ইউনিয়নের ক্যামব্রিজ অক্সফোর্ডে ছিল অক্সফোর্ডের আনিশা ইসলাম, একজন ভদ্র আমার একজন মেয়ে ছিল। তো সে বাংলাদেশি বংশোদ্ভূত। তো তারা চেয়েছিল আমাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার পাসপোর্টটাই আমি পাই নাই, এবং ট্রাই করে আরও দুটি ইউনিভার্সিটি থেকে আমাদের যারা একটু ধরেন স্যারের মতো যারা ওয়েল উইশার ছিল তারা চেয়েছিল যে বাইরে একটা ছাত্র সংসদের সাথে একটা এরকম একটা প্রোগ্রাম করার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় বা এখানের কিছুটা পরিচিতি ওইখানে একটু তুলে ধরা। সেখানে আমি তো ডাকসুর ভিপি থাকাকালীন সময় আমি তো পাসপোর্ট পাইনি, এমনকি আদালতে গিয়েছিলাম। তো আদালতও এমন আপনার শুনানিতে ডেট দিয়েছে, আমি সম্ভবত আদালতে গিয়েছিলাম আপনার জুলাইয়ের দিকে, আর আমাকে শুনানির ডেট দিয়েছে পরের বছর এপ্রিল, অর্থাৎ ডাকসুর ভিপি থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার পরে একটা ডেট দিয়েছিল। তো আমি ওই পাসপোর্ট না থাকার ফলে আমরা যেতে পারিনি। তো ছাত্র সংসদ থাকলে এরকম দেখা যায় আমাদের সার্কেলের কেউ বাইরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর মাধ্যমে এখানকার স্টুডেন্টদের একটা কোলাবোরেশনের মাধ্যমে ওইখানকার শিক্ষা ব্যবস্থা পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা ধারণা নিতে পারি। মানে বাইরের বিশ্ববিদ্যালয় হলেও সেখানে আমরা এখানে ওইখানকার কি ইন্ট্রোডিউস করতে পারি, যেহেতু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেক ধরনের লিমিটেশনস আছে, আর এখন তো প্রযুক্তির কারণে পুরো বিশ্ব হাতের মুঠে। এই ধরনের কিছু কার্যক্রমেও ডাকসু বা ছাত্র সংসদ হল সংসদ থাকলে প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারে। ধরেন আলী রিয়াজ স্যার এখানে ইলিনয় ইউনিভার্সিটির উনি ভিজিটিং প্রফেসর বা ফেলো। তো তাহলে এখন যদি ডাকসু থাকতো তাহলে ডাকসু উনি এক্স ডাকসুর অ্যালামনা হিসেবে ওনাকে কিন্তু একটি প্রোগ্রাম ইনভাইট করতে পারতো। আবার যদি হল সংসদ এরকম আরো অনেকেই আছে যেটা আমি বলছি, তখন কি ওখানকার ছাত্ররা উচ্চ শিক্ষা কিংবা বিভিন্ন ক্ষেত্রেও একটা মানে ধারণা পেত কিংবা একটা সেমিনারের মাধ্যমে উপকৃত হতো। এই ধরনের কাজগুলো ছাত্র সংসদ থাকলে সেটা সম্ভব, তো সেটা ডাকসু না থাকলে তো কোনোভাবেই সম্ভব না। তো ওভারঅল আপনি ক্ষমতা যতটুকুই আছে সেটা পুরোটাই আমি মনে করি শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য, বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি দেশ জাতির নেতৃত্বের পাশাপাশি আজকের যে ঐতিহাসিক পরিবর্তনটা, যেটা ইতিহাসের এর পূর্বের পরিবর্তনগুলো আমরা যেটা দেখেছি 90 থেকে শুরু করে ইভেন 71-এর মুক্তিযুদ্ধও কিন্তু সংগ্রামটাকে বেগবান করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দই। সেই জায়গা থেকে এই দেশের আসলে ঐতিহাসিক পরিবর্তনগুলোতে ডাকসুর নেতৃবৃন্দের বা ডাকসুর নেতৃবৃন্দের আলটিমেটলি ছাত্রদের প্রতিনিধি হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই জায়গা থেকে আমার সর্বশেষ কথা হচ্ছে